এটি তো নতুন উদাহরণ হলো। আমরা তো কোনোদিন দেখি নাই। আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এইরকম ভাবে ঘেরাও হওয়া এবং লাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি। এটাই প্রথম দেখলাম, এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম। এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এটিসি ভেহিকল যেটাকে বলে, যেটা আর্মার্ড ভেহিকল, মানে আর্মির লোকেরা যেখানে কোন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে, তো সেই ভেহিকলে করে তারা পালিয়ে আসছে। এটা এটা সবাই দেখেছে, সারা বাংলাদেশের লোক দেখেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া থেকে। জি ভাইয়া বলুন। আপনি স্যার বিভিন্ন সময় আমাদেরকে বলতেন যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, সে এখন নিজেরাই প্রচুর গড়ে তুলবে। এটা গোপালগঞ্জের পরিস্থিতি কি সেটা আপনি বলা যায়? সেটা গোপালগঞ্জে দুটোটাই সংমিশ্রণ হয়েছে। গোপালগঞ্জে তো আওয়ামী লীগ মনে করে, যেমন 32 নম্বরকে আওয়ামী লীগ সব গণতন্ত্রের আতুরঘর এবং আমাদের ওটা কি বলে স্বাধীনতার আতুরঘর আমরা চিন্তা করতাম। গোপালগঞ্জেও আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে ওই গোপালগঞ্জে। এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীর ভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি, যে জায়গায় গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে, বঙ্গবন্ধু যারা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তো এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মজিব বাদনি বাচ্চা, এটা তো সহ্য করতে পারে নাই। এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা 32 নম্বর ভেঙে ফেলছিল, এখন আমাদের শেষ মানে এই আস্তানাও যে হাত দেবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। কাজেই সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে, যারা ওখানে ছিল বের হয়ে আসছে, জীবনের ঝুঁকি নিয়েছে। আপনারা দেখেছেন কয়জন, মানে আমাদের হিসাবে প্রায় 9 জনের মতন আত্মহতি মানে দিয়েছেন, গুলি খেয়েছেন। এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন, বিবিসির এক সাংবাদিকও মানে আহত হয়েছেন। আহত সংখ্যা কিন্তু অনেক অনেক। এরা নির্বিচারে গুলি করছে, প্রথম পুলিশ, তারপরে আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন। আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে। এগুলি সবই আপনি দেখেছেন। আমার আমার কথাটা হলো যে এই দুর্বৃত্তদের কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো, এটা মানুষের, আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্যকর হয়নি, সেই জন্য বেরিয়ে আসছি। গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না, কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই, এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা প্রোটোকল পাওয়ার কথা না, তাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হলো? সেটাই তো আমার জাতির কাছে প্রশ্ন, যে এখানে কিভাবে সে প্রোটোকল দিল এবং তাকে কিভাবে প্রোটোকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো, সেগুলি তো আমার প্রশ্ন সেটা। আমাদের তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না, কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে প্রোটোকল বাহিনী সেখানে যায়। এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে। এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করছে, তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে, তখন তার কিছু বলার থাকে না। আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে লোকগুলো, সেইগুলো ওখানে বসে, এবং ডিফেন্স হোম অ্যাডভাইজার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে, হুকুম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে। সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছিল গোপালগঞ্জের অপারেশন। এবং ছবিটা সবাই সবাই দেখলো, তারাই শেয়ার করেছে ছবিটা। তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে, সেখানে ভিডিওগুলো আসছে, সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি সেখানেই বলছি
যে একটা সাধারণ রাজনীতিবিদ এখন রাজনীতির প্ল্যাটফর্মে তারা এখনো আসেনি অফিসিয়ালি, মানে তাদেরকে যদি প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো আমার প্রশ্ন সেই জায়গায়। এবং গোপালগঞ্জ থেকে বেরিয়ে গিয়ে তারা প্রেস কনফারেন্সে বলেছে যে তাদেরকে যে দেয়া হয়েছিল, নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়েছিল, গোয়েন্দারা বলেছিল এই পথে যাবে ওই পথে যাবে না, সমস্ত জানার পরেও তারা সেইভাবে গিয়েছে, তারপর ওই পরিস্থিতিতে পড়েছে। মানে তারা এই ধরনের প্রোটেকশন পেয়ে আসছে সবসময়। হম হম, হ্যাঁ সেটা তো দেখছেনই, আপনি তো সবই জানেন। এবং মানে এখন এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা মানে পুরোপুরি অন্যায় ভাবে ব্যবহার করে মানে তারা তার কাভারে তারা চলছে। এখন উল্টো বলছে কোনো ভেতরে কোনো সমস্যা ছিল কিনা, গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা, মানে ওইখানে আরো কিছু লোকজন চাকরি যাবে বা ট্রান্সফার হবে সেখান থেকে। চাকরি তো নিবেই। আর রাত্রে শুনলাম আমরা ওই 144 দিয়েছিল রাত্রে, মানে কারাই ঘটনা একটু ঘটেছে, পুলিশ না আর্মির সঙ্গে ছিল তো আমি জানি না। আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, মানে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং হ্যাঁ ওইখানে শত গুলির শব্দ শোনা যাচ্ছে। কি হয়েছে রাত্রে এটা এখনো আমি সঠিক রাতে আমাদের ওখান থেকে জানিয়েছে, যারা আমাদের লোকজন জানিয়েছে রাতের বেলা গ্রামে গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, এবং নিরীহ লোকজন, এমনি তো নাই, পুরুষ লোকজন নাই, নিরীহ বাকি যে যেখানে ছিল তাদেরকে তার সঙ্গে ধরে এনেছে। হ্যাঁ তাই তো শুনলাম। একজন বলতেছে তার বাবা মসজিদে আজান দেয়, সে বের হয়েছে দেখার জন্য, তাকেও ধরে নিয়ে গিয়েছে। এই আরেকটা ব্যাপার, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, যে সাজুয়া যান, সেনাবাহিনী সাজুয়া যানের ভেতরে করে রাজনীতিবিদদের এখানে ভেতরে ঢুকানো, ঢুকিয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া, এটা কোনো উদাহরণ আছে বাংলাদেশে? এটা তো নতুন উদাহরণ হলো, আমরা তো কোনোদিন দেখি নাই। আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি, জনতার হাতে এইরকম ভাবে ঘেরাও হওয়া এবং লাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি, এটাই প্রথম দেখলাম। এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম। এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এটিসি ভেহিকেল যেটাকে বলে, যেটা আর্মার্ড ভেহিকেল, মানে আর্মির লোকেরা যেখানে কোন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে, তো সেই ভেহিকেলে করে তারা পালিয়ে আসছে। এটা এটা সবাই দেখেছে, সারা বাংলাদেশের লোক দেখেছে। আরেকটা ঘটনা সবাই অবাক করেছে এবার যাওয়ার, আর গোপালগঞ্জে যাওয়ার আগে আর্মির পেজ থেকে কিছু ভিডিও ডাউনলোড করা হয়েছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই বিষয়গুলো কিভাবে দেখেছো? এইটা নাকি আমি যতটা খবর পেয়েছি, এটা মানে আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা এই যে ডকুমেন্টারি বানিয়ে একটা বানিয়ে সব, শুধু আর্মি নয় সবাইকে দিয়ে দিয়েছিল যেগুলো প্রচার করতে, নৌবাহিনী বিমান বাহিনী সবাইকে, হ্যাঁ সবাইকে দিয়েছিল এটা প্রচার করতে। এবং তারা প্রায় আইএসপিআর এর মাধ্যমে এটা প্রচার করেছে, আমরা দেখেছি। আমিও তো আইএসপিআর টা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম যে সাধারণত সেনাবাহিনী তাদের নিজস্ব কোন ইনফরমেশন থাকলে সেটা ওই আইএসপিআর এর মাধ্যমে পাঠায়, কিন্তু এই ধরনের একটা রাজনৈতিক নিউজ প্রচার করছে এটা আমি এই প্রথমেই দেখলাম। থ্যাংক ইউ অরুণ। হ্যাঁ হয়েছে। আরেকটা ব্যাপার, আপনি দিল্লি গিয়েছিলেন নাকি আমি শেখ হাসিনার সাথে দেখা করার জন্য? না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এইবার আমি দেখা করিনি। এইবার আমি গিয়েছিলাম কয়েকজন সাংবাদিক, কয়েকজন মানে রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে, এবং সবাই আমি দেখেছি বাংলাদেশের জন্য তারাও কিছু করতে চায়। তারাও মানে এই যে ঘটনাগুলি ঘটতেছে এইগুলি তারা অনেকেই হয়তো পূর্ণাঙ্গ হয়ে জানতেন না। আমি ঘটনায় কোথায় কি হচ্ছে সবই তাদেরকে জানিয়েছি। তারা মানে তারা সবাই বাংলাদেশের জন্য আগের থেকেও করার, মানে বাংলাদেশ ফিরে যাক এটা তারা বিশ্বাস করেন, এবং তারা সেই অনুযায়ী মানে
চিন্তা ভাবনা করছেন, এটাই আমি তাদের কথাবার্তার মাধ্যমে যেটা শুনলাম। এই আয়োজনটা কারা করেছিল? না, আমি নিজে থেকে গিয়েছি। এটা ভারতীয় কোন কোন সাংবাদিকেরা? আমি তো 10-12 জনের সঙ্গে কথা বলেছি, শুধু সাংবাদিক না, আমি বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি।